হ্যালো, ডিএলএড পার্ট 2-এর আমার যারা শিক্ষার্থীরা রয়েছে প্রত্যেককেই সুস্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্যাডাগোগি অ্যাক্রস কারিকুলামের ইউনিট 3। প্যাডাগোগি অ্যাক্রস কারিকুলামের ইউনিট 3 পাঠ্যক্রমের শিক্ষাতাত্ত্বিক বিশ্লেষণে অন্তর বিষয়গত ধারণা, সমন্বিত ইন্টিগ্রেটিভ টিচিং অ্যান্ড লার্নিং 3.1। আমরা বিষয়টি সম্পর্কে বহু আগে থেকে আমরা কিন্তু পরিচিত। এই অন্তর বিষয়গত ধারণাটা কি? এটি 1922 খ্রিস্টাব্দে এটি প্রথম এই ধারণাটিকে সরলীকরণ করা হয়। অন্তর্বিষয়গত সমন্বিত বিষয়, এই বিষয়গুলি কিন্তু আমরা বহু আগে থেকে বিভিন্ন অধ্যায়ে কিন্তু পাঠ গ্রহণ করে এসেছি। আমরা একটা মাইক্রো লেসন প্ল্যান করেছি, যেখানে আমাদের রয়েছে কি সমন্বিত শিক্ষণ পদ্ধতি। সহজেই যদি আমরা এক কথায় ব্যাখ্যা করি তাহলে সেটা কি হবে না, তাহলে সেটা হবে যে কোনো বিষয়কে অপর বিষয়ের সঙ্গে সমন্বিত করা বা বিষয়ের অন্তর্গত বিষয়গুলির সঙ্গে সমন্বিত করা। এখানে একটু সমন্বিত শিক্ষণ ও সমন্বিত শিক্ষণ, এই টিচিং লার্নিং আমরা দুটো শব্দ প্রায় শুনে আসি, তাই দুটো শব্দই কিন্তু এই সমন্বিত শিক্ষণের সঙ্গে কী রয়েছে না জড়িয়ে রয়েছে। সেখানে আমরা জানতে পারছি কি না, কোনো পাঠ্যক্রমের কোনো একটি সুনির্দিষ্ট পাঠ্যক্রমের অন্তর্গত বিভিন্ন বিষয়গুলির সঙ্গে একটা কি রয়েছে না পারস্পরিক আন্তঃসম্পর্ক রয়েছে। এই পারস্পরিক আন্তঃসম্পর্কের মাধ্যমে পাঠ গ্রহণটাকে যে আমরা একত্রে কি বলছি সমন্বিত টিচিং লার্নিং বা ইন্টিগ্রেটেড টিচিং অ্যান্ড লার্নিং। অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে শিক্ষার উদ্দেশ্যকে সামনে রেখে শিক্ষার বিভিন্ন বিষয়গুলির সঙ্গে মেলবন্ধন, শিক্ষার পদ্ধতিগুলির সঙ্গে মেলবন্ধন, শিক্ষা সম্পর্কে তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, ফল প্রকাশ এবং সামগ্রিকভাবে পাঠ্যক্রমের যে মেলবন্ধন রয়েছে পারস্পরিকভাবে, সেটাকে খুঁজে বের করাই হচ্ছে সমন্বিত শিক্ষণ পদ্ধতি। এই সমন্বিত শিক্ষণ পদ্ধতির গুরুত্ব কি এবার আছে? সমন্বিত শিক্ষণ পদ্ধতির প্রথম গুরুত্ব হচ্ছে কি, শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ের মধ্যে মেলবন্ধন ঘটাতে সাহায্য করে। আমরা যদি পদ্ধতির মধ্যে থেকে গুরুত্ব ধরি, দেখো আমাদের যে কোনো বিষয় হলো কি না, আমাদের যে কোনো বিষয় হলো আলোচনামূলক। আমরা কি করলাম না চক টাস্ক হোম টাস্ক, আমরা কি একত্রিত চক হোম টাস্ক বলি। আমরা কি করি না, আমরা বিভিন্নভাবে ক্রিয়াকর্মগুলি বাড়িতে দেই, সেগুলো বাড়ি থেকে নিয়ে আসে, অর্থাৎ কাউকে আমরা দিলাম আর সেই বাড়িতে গেল, কাজটা করলো, আর তারপরে সে কি করলো না যেটা বই থেকে পেলো বা হাতের কাছে পেয়েছে সেটাকে তুলে ধরেছে। এটাই শুধু শিক্ষণ পদ্ধতি হলে শিক্ষার মান বা শিক্ষার উদ্দেশ্য পরিপূর্ণ হবে না। শিক্ষার কি করতে হবে না, শিক্ষার যে উদ্দেশ্যগুলি রয়েছে সেইগুলোকে মাথায় রেখে শিক্ষার্থীর মান উন্নয়ন ঘটাতে হবে। সেই মান উন্নয়ন ঘটনার সব থেকে গুরুত্বপূর্ণ হয়েছে কি বর্তমান শিক্ষা ব্যবস্থায় সমন্বিত শিক্ষা ব্যবস্থা। এই সমন্বিত বা ইন্টিগ্রেটেড টিচিং লার্নিং প্রসেসের মাধ্যমে আমরা কি করবে, দ্বিতীয় যে গুরুত্বটা বলছি সেটা মাথায় রেখো। পারস্পরিক কি করতে পারে না, পারস্পরিক মেলবন্ধন ঘটাতে পারে। যে শিক্ষাটা সে লাভ করছে, শিক্ষা গ্রহণ করছে, সে কি করবে ধারাবাহিক পাবে, সেটাকে কি করবে না পূর্ব পাঠের সঙ্গে নতুন পাঠ বা নতুন পাঠ পূর্ব পাঠের সঙ্গে কোথায় মিল রয়েছে সেটাকে কিন্তু সে সহজেই কি করতে পারবে, খুঁজে নিতে পারবে। আমরা কি করি না, আমরা শিক্ষার্থীদের সামনে আমরা কি করব, অনেক বেশি সুযোগ করে দিতে পারি, এমন এক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতে পারি যাতে তারা কি করবে, বিভিন্ন বয়সের মধ্যে কোথায় মিল রয়েছে কোথায় অমিল রয়েছে সেগুলা খুঁজে বের করে পাঠ্য বিষয়ের সঙ্গে সে কি করতে পারবে না, পাঠ্য বিষয়ের সঙ্গে সে কিন্তু সহজেই মেলবন্ধন ঘটাতে পারবে। পাঠ্য বিষয়ের সঙ্গে সে কি করতে পারবে না, সহজেই মেলবন্ধন ঘটাতে পারবে। তৃতীয় বিষয় কি না, সমন্বিত শিক্ষণ ব্যবস্থার মাধ্যমে পড়লে অনেক সময় দেখা যায় যে বাংলা পড়াতে গিয়ে আমাদের ইতিহাস বা
কোনো ইংরেজি বা কোনো বিজ্ঞানের বিষয় চলে আসে, সে সহজেই কি করবে না, সহজেই সে কি করবে না, ইতিহাসের বিষয়টাও কিন্তু তার পাঠ গ্রহণ হয়ে যাচ্ছে, বিজ্ঞানের বিষয়টাও পাঠ গ্রহণ হচ্ছে। অর্থাৎ এক বিষয়ের সঙ্গে অপর বিষয়ে যে সামঞ্জস্য রয়েছে, যে মিল রয়েছে, তার মাধ্যমে সে কি করছে না, সেটাও সে শিক্ষা গ্রহণ করতে পারছে। আবার একটা দেখুন, যদি আমরা ধরি, আপনারা সকলেই হচ্ছেন পার্ট 2 স্টুডেন্ট। দেখুন, আমরা যখন প্রত্যেকেই আমরা এখনো পর্যন্ত ছোট পার্ট 1-এও আমরা করেছি কি, টিচিং করেছি, এখনো টিচিং করতে যাচ্ছেন এবং টিচিং করেছেন। প্রত্যেকটার একটা কি রয়েছে, প্রথমে ধারণা, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে কি না, প্রথমে ধারণা থাকে আর সবার শেষ অধ্যায় কি থাকে, মূল্যায়ন। মূল্যায়নটা কার উপর করি না, মূল্যায়নটা করছি বাকি 9টা চ্যাপ্টার উপরে। তাহলে কি না, এই যে প্রত্যেকটা চ্যাপ্টার সঙ্গে প্রত্যেকটা চ্যাপ্টার যে অন্তর্গত মিল রয়েছে, প্রত্যেকটা কিন্তু সে কি না, কর্ম চলাকালীন মূল্যায়নগুলোকে লাস্টে আমরা কি করছি, সামগ্রিক মূল্যায়নে রূপান্তরিত করছি। অর্থাৎ বছর শেষে বা কোর্স শেষে যে মূল্যায়ন করি সেটাকে বলা হচ্ছে সামগ্রিক মূল্যায়ন। অর্থাৎ পাঠ্যক্রমের প্রত্যেকটার অঙ্গ প্রত্যঙ্গ বলছি, আস্তে পৃষ্ঠে ভাবে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে প্রত্যেকটা বিষয়ের যে অন্তর্গত মিল, সেগুলো সে সহজে বোধগম্য করতে পারে। শিক্ষার্থী বোধগম্যতা, চিন্তন ক্ষমতা বৃদ্ধি পায় কোথায় না, এই যে আমাদের ইন্টিগ্রেটিভ টিচিং লার্নিং প্রসেসের মাধ্যমে পায়। এবার আসি, কতগুলো বিষয় বা দিকে যদি আমরা আলোকপাত করি, গুরুত্ব দিয়ে পড়াই, তাহলে কিন্তু সমন্বিত শিক্ষণ ব্যবস্থা বা ইন্টিগ্রেটিভ টিচিং লার্নিং প্রসেসটা আরও ভালো হবে। সেটা কি, প্রথমে হচ্ছে মুক্ত চিন্তন। আমি বলেছিলাম গুরুত্বতে শিক্ষার্থীদের চিন্তন ক্ষমতা বৃদ্ধি পায়। তাই এই মুক্ত চিন্তন প্রসেস, মুক্ত চিন্তন ক্ষমতা কি করবে না, সমগ্র শিক্ষা ব্যবস্থায় সমন্বিত শিক্ষা প্রদান করার একটি মাধ্যম। যেমন আমাদের বইতে দেখবেন, আপনাদের পাঠ্যপুস্তকে রয়েছে একটি উদাহরণ দিয়ে নিজের হাতে নিজের কাজ। নিজের হাতে নিজের কাজে কিভাবে সমন্বিত শিক্ষণের উদাহরণ না, আমরা নিজের হাতে নিজের কাজটা পড়াচ্ছি, সে নিজের হাতে নিজের কাজ, সেখানে কি করছে না, নিজের হাতে দেখানো হচ্ছে যে আমাদের প্রবাদ প্রতিম পুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পুলিশে যে নিজের হাতে নিজের কাজ করছেন এবং ডাক্তারবাবুকে শিক্ষা দিচ্ছেন। এর মাধ্যমে তারা কি শিখল, তারা তথ্য বহন করলো, তথ্য বিশ্লেষণের মাধ্যমে বিষয়বস্তু নিজের হাতে নিজের কাজটা কি না, সমাজেও টিকে থাকতে গেলে, সমাজেও কি করতে হবে, নিজেকে তৈরি করতে গেলে নিজের হাতে নিজের কাজ করার প্রয়োজনটা গুরুত্ব অনুভব করবে, পারস্পরিক মত বিনিময় করবে এবং তাদের মাধ্যমে কি হবে না, সমন্বিত শিক্ষণটা গড়ে উঠবে। আমাদের কাজ কি না, আমাদের কাজ হলো এই সমন্বিত শিক্ষণ ব্যবস্থায় তাদেরকে কি করা না, তাদেরকে উৎসাহ দেওয়া, তাদেরকে সঠিকভাবে উপস্থাপনা করা, তাদেরকে তথ্য সংগ্রহে সাহায্য করা, তথ্য বিশ্লেষণে সাহায্য করা এবং তাদের যে মতামতটাকে যে সঠিক পথে পরিচালনা করাই হচ্ছে কিন্তু মুক্ত চিন্তনের কয়েকটি স্টেপ, ধারা, তার গুরুত্ব। দ্বিতীয় হচ্ছে ভাষাগত দক্ষতা বৃদ্ধি, কথন দক্ষতা বৃদ্ধি। আমরা প্রত্যেকে জানি যে কোনো জিনিসকে ব্যাখ্যা করার জন্য, যে কোনো জিনিসকে বর্ণনা করার জন্য আমাদের কি দরকার না, আমাদের দরকার হচ্ছে এই ভাষাগত দক্ষতা, কথন দক্ষতা, এগুলো বৃদ্ধির প্রয়োজন। সে বৃদ্ধিটা কোথায় হবে, আমরা কখন, আমি মনে করো আমি যদি তোমাদের লিখতে দিই, এখন কি লিখতে দিই না, আমরা লিখতে দিলাম যে তোমরা তোমাদের সম্বন্ধে একটি প্রবন্ধ লেখো, এই মুহূর্তে লেখো, আমাদের কিন্তু লিখতে অসুবিধা হবে। কারণ কি না, আমরা সেখানে ভাবনাটা ভাবিনি, আমরা সেখানে বা আমরা বর্তমান এতে করোনার প্রভাব যদি করি, আমরা কিন্তু ভাবিনি। যদি বলা হয় যেটা একটা প্রবন্ধটা লিখতে হবে, এটা অ্যাসাইনমেন্ট, তখন আমরা ভাবতে বসবো আরও ভালো করে, হয়তো যেটা লিখতাম আরও ভালো করে লিখতে পারবো। সমন্বিত শিক্ষণ ব্যবস্থারও ঠিক তেমনই সেই একটি প্রসেস হলো কি, ভাষাগত কথন দক্ষতা বৃদ্ধি। তাদের সামনে যদি জিনিসটাকে সঠিকভাবে উপস্থাপন করলাম, সঠিকভাবে আমরা কি করলাম, প্রত্যেকটির সঙ্গে প্রত্যেকটা বিষয়ের মেলবন্ধন দেখালাম, আমরা তাকে বাস্তবে উদাহরণ প্রয়োগ করতে শিখালাম এবং তাকে যে সে তার জ্ঞানগুলোকে কর্মক্ষেত্রে, সে তার ব্যবহারিক জীবনে সে
সে যদি মেলবন্ধন ঘটাতে পারে তাহলে দেখব তার ব্যাখ্যা করার ক্ষমতা, ভাষাগত দক্ষতা, কথন দক্ষতাও কিন্তু বৃদ্ধি হবে। আরেকটা দিক রয়েছে বাস্তবিক দিক পর্যালোচনা। এই বাস্তবিক দিক পর্যালোচনার ব্যাপারটা কি না, বাস্তবিক দিক পর্যালোচনার মাধ্যমে কিন্তু সমন্বিত শিক্ষণ ব্যবস্থা গড়ে উঠবে। ছোট্ট ছোট শিশুরা তারা কিন্তু কোথা থেকে আসে? সমাজ থেকে আসে। আমরা প্রত্যেকেই এসেছি, তারা কেন, আমরা প্রত্যেকেই এসেছি সমাজ থেকে। আমরা যখন আসি তখন দেখি আমরা বাস্তবের থেকে কিন্তু অনেক জ্ঞান নিয়ে আসি, যেটা হয়তো আমাদের কাছে বিমূর্ত থাকে, আমরা বা মূর্তমান থাকে, সেটাকে প্রকাশ করতে পারি না। এখানে কি হয় না, সেইগুলোকে আমরা নতুন করে দেখার সুযোগ হয়। সেগুলোকে যদি আমরা যে জানি এটা উদ্ভিদ, এটা মৃত্তিকা, সমস্ত শিলাই মৃত্তিকা, সমস্ত শিলা থেকেই মৃত্তিকা সৃষ্টি হচ্ছে, এই বিষয়গুলিকে তারা কি করবে না বাস্তবে পর্যালোচনা করে হাতে কলমে শিখবে। দেখো তোমাদের ফাইন আর্টসের ক্লাস, ইভেন যে কোনো প্র্যাকটিকামের ক্লাস, তোমরা কি করো না বাস্তবিক দিকটা পর্যালোচনা করে গুরুত্বটা অনুধাবন করো। তোমরা আরেকটি বাস্তবিক উদাহরণ দেই, যে আমরা দেখছি গ্রুপে আমরা যে আপলোড করছি ভিডিও, সেখানে কিন্তু আমরা একটা জুম মিটিং ফার্স্ট করেছিলাম, কিন্তু সেটা এখন বর্তমানে আমরা কিন্তু বন্ধ করে দিচ্ছি। কারণ কি? অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে। এটাও কি না একটা বাস্তবিক দিক পর্যালোচনা করে আমরা কিন্তু কি করলাম না একটা সমন্বিত শিখন এখন আমরা কি করছি না আমরা একটা ভিডিও করছি, লিঙ্ক দিচ্ছি। অর্থাৎ যে কোনো বিষয়কে আমরা কি করতে হবে, শিক্ষার্থীদের কাছে এমন প্রাসঙ্গিক করে তুলব, এমন পরিবেশ সৃষ্টি করব যাতে তারা কি করতে পারে না বাস্তবিকভাবে তারা কি করবে না তারা কিন্তু পাঠ গ্রহণ করবে। পাঠ গ্রহণের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে বাস্তবিক জ্ঞান আহরণ হবে এবং সে সেটা কি করবে না ব্যবহারিকভাবে প্রয়োগ করতে পারবে। তাহলে ইন্টিগ্রেটিভ টিচিং আমাদের সুবিধা কি? ইন্টিগ্রেটিভ টিচিং এর এটা সুবিধা হচ্ছে কি, আমাদের পড়ানোর ক্ষেত্রে বা পড়া গ্রহণ করার ক্ষেত্রে, জ্ঞান আহরণ ক্ষেত্রে দুটোই কিন্তু খুব সুবিধা হয়। আমরা অনেক বেশি মনে রাখতে পারি। আমরা যে এই কথাগুলোকে যদি আমরা নোটের মাধ্যমে দিতাম, ধরে নাও আমরা একটা নোটে দিলাম, নোটটাকে কেউ মুখস্থ করছে আর কেউ কি করছে হাতে কলমে কাজ করার সুযোগ পাচ্ছে, কেউ পারস্পরিক আলোচনা করার সুযোগ পাচ্ছে, অপর বিষয় থেকে তথ্য আহরণ করতে পারছে এবং সবার শেষে সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে। সেটা আরও বেশি প্রাসঙ্গিক। সেটাই হচ্ছে সমন্বিত শিক্ষণ ব্যবস্থা। বিষয়ের সঙ্গে বিষয়ের মেলবন্ধন, বিষয়ের অন্তর্গত বিষয়ের মধ্যে মেলবন্ধন, বা আমি যে পড়াচ্ছি উদ্দেশ্যর সঙ্গে লক্ষ্য কি, লক্ষ্যর সঙ্গে তার ফলাফলের কি সম্পর্ক, বা কোথায় সিদ্ধান্ত এসে পৌঁছালাম তার সম্পর্কে, এটাই হচ্ছে সমন্বিত শিক্ষণ ব্যবস্থার সব থেকে সুবিধা। দেখো তোমাদের যে দক্ষতাগুলো তোমরা টিচিং স্কিল শিখেছিলে মাইক্রোতে, সেখানে কিন্তু তোমাদের কি রয়েছিল না, সেখানে যতগুলো 5টি স্কিল ছিল, সবার আগে তোমরা কোন বিষয়টা শিখেছো? এক কথায় সবাই আমরা বলবো যে আমরা কি শিখেছিলাম না সমন্বিত শিক্ষণ ব্যবস্থা, দক্ষতা আমরা কিন্তু শিখেছিলাম। ইন্টিগ্রেটিং টিচিং স্কিলটা আমরা কিন্তু আগে গ্রহণ ধরতে পেরেছিলাম। আগে কিন্তু এখনো পর্যন্ত যদি তোমাদের বলা হয়, তোমরা কিন্তু সবাই 95% আমার মনে হয় 5% বাদ দিলে তারা কিন্তু সমন্বিত শিক্ষণ ব্যবস্থা খুব ভালো ফল করবে। এটাই সহজ বোঝা যায়, সহজে গ্রহণ করা যায়, অপরকে দান করা যায় এবং অপর অনেক বেশি সমন্বিত শিক্ষণ ব্যবস্থা। আরেকটা জিনিসে আমি বলতে ভুলে গেছি বা প্রাসঙ্গক্রমে এলো, আমি সেটা বলছি যে অতীতে কি ছিল। অতীতে সমস্ত শিক্ষা ব্যবস্থাই ছিল কি শিক্ষক কেন্দ্রিক, কিন্তু বর্তমানে কি না বর্তমানে এই শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে কি শিক্ষার্থী কেন্দ্রিক। অর্থাৎ এটা অনেক বেশি আমরা কি করছি না শিক্ষার্থীকে তাদের মাপ অনুযায়ী, শিক্ষার্থীদের তাদের দক্ষতা অনুযায়ী কি করতে পারছি না তাদের সকলের সঙ্গে যারা ভালো আছে, ভালো স্টুডেন্ট, মধ্যম মানের স্টুডেন্ট, যারা কি না একটু কম দক্ষতাযুক্ত শিক্ষার্থী রয়েছে, তাদের সঙ্গে আমরা কিন্তু সমন্বিতর মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কিন্তু আমাদের অনেক বেশি টিচিংটা দিতে পারবো এবং তাদেরকে আমরা কি করতে পারবো না উভয়কে এক্ষেত্রে উৎকর্ষতার মানটা বৃদ্ধি করতে পারবো, ডেভেলপমেন্ট করতে পারবো। অসুবিধা কি? যে সকল বিষয় সহজ হয় সেগুলোকে সহজে সাধারণতভাবে আমি যেটা সমন্বিত শিক্ষণ ব্যবস্থায় পড়াচ্ছি, এইটাকে কিন্তু
সঠিকভাবে সঠিক পথে দেওয়ার জন্য সঠিক কি দরকার? প্রশিক্ষণের প্রয়োজন। সঠিকভাবে পরিবেশ সৃষ্টি করতে হয়, সঠিকভাবে দক্ষতা যে সম্পন্ন প্রশিক্ষণের প্রয়োজন হয়, সঠিকভাবে পথে আমাদের কিন্তু সমন্বিত শিক্ষণ ব্যবস্থা প্রদান করতে হয়। আমরা অনেক সময় কি হয় না, আমরা অনেক বিষয়ের মধ্যে থেকে বেড়া গেলে আমাদের মনটা কি হয় না, আমাদের উৎকণ্ঠা থাকে, আমরা অনেক বেশি জটিল করে তুলি সহজে, তখন সেটা কিন্তু বোধগম্যর বাইরে চলে যায়। এটা হচ্ছে সমন্বিত শিক্ষণ ব্যবস্থার অসুবিধা। তাহলে আজকে আমরা কি জানলাম না, 3.1 এর সমন্বিত শিক্ষণ ব্যবস্থার যে সকল বিষয়গুলি জানলাম, সমন্বিত শিক্ষণ ব্যবস্থা শিক্ষণ প্রশিক্ষণ যেখানে জানলাম, আমরা গুরুত্ব জানলাম, আমরা জানলাম যে পর্যায়গুলো জানলাম কি কি, মুক্ত চিন্তন, আমরা জানলাম বাস্তবিক পর্যালোচনা, আমরা তৃতীয় জানলাম আমরা ভাষাগত কথন দক্ষতা বৃদ্ধি, আমরা জানলাম এই শিক্ষণ ব্যবস্থার সুবিধা কি, এর অসুবিধা কি। ধন্যবাদ। পরেরটায় আমরা আন্তর্গত বিষয়গত সম্পর্কে আলোচনা করব।